বেইডু 3 এর প্রথম ও দ্বিতীয় স্যাটেলাইট পাঠিয়েছে চীন। এটি বেইডু নেভিগেশন সিস্টেমের উদ্বোধনকে চিহ্নিত করে, যা পৃথিবী জুড়ে থাকবে। নতুন বেইডু স্যাটেলাইট সফলভাবে কক্ষপথে প্রেরণ করা হয়েছে। ভবিষ্যতে নেভিগেশন নেটওয়ার্ক সম্পূর্ণ হলে বেইডু বিশ্বব্যাপী নেভিগেশনের লক্ষ্য অর্জন করবে এবং কয়েক দশকের পুরনো একচেটিয়া অবস্থা ভেঙে ফেলবে। শুরু থেকেই চীনের মহাকাশ গবেষকরা সাফল্য অর্জন এবং সুযোগ তৈরি করতে নিজেদের উপর নির্ভর করার সিদ্ধান্ত নিয়েছিলেন। এই জন্য এর প্রধান বাহক রকেটের যথাযথ নামকরণ করা হয়েছিল লং মার্চ। কয়েক দশকের ক্রমাগত উন্নয়নের পর চীন গভীর মহাকাশ অনুসন্ধানের ক্ষমতাসম্পন্ন কয়েকটি দেশের মধ্যে একটি হয়ে উঠেছে। এখন চীনের নভোচারীরা বিশ্বজুড়ে বিজ্ঞানীদের জন্য মহাকাশে নতুন স্পেস হোম তৈরি করতে সর্বাত্মক চেষ্টা করছেন। ফ্রেমের অনেক অংশ কেটে ফেলা হয়েছে। তিয়ানজিন এভিয়েশন টাউন বিশ্বের বৃহত্তম মহাকাশযান সমাবেশ এবং পরীক্ষা কেন্দ্র। প্ল্যান্টটি ৬০ মিটার উঁচু এবং স্পেস স্টেশন পরিকল্পনার সুবিধার্থে নির্মিত হয়েছিল। বর্তমানে এখানে বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে। যে সমস্ত মহাকাশযান তৈরি করা হচ্ছে তার মধ্যে স্পেস স্টেশনটি প্রযুক্তিগতভাবে সবচেয়ে চ্যালেঞ্জিং। ১৯৯২ সালে ইয়াং হং মহাকাশ শিল্পে প্রবেশ করেন। ওই বছরই চীন একটি মনুষ্যবাহী মহাকাশ কর্মসূচির পরিকল্পনা করে। তবে সে সময় মহাকাশে নভোচারী পাঠানোর সক্ষমতা চীনের ছিল না। সে সময় আমাদের একটি সুস্পষ্ট লক্ষ্য ছিল, সেটা ছিল একজন নভোচারীকে মহাকাশে পাঠানো এবং তারপর তাকে নিরাপদে ফিরিয়ে আনা। সে সময় কিছু দেশের জন্য মনুষ্যবাহী স্পেস ফ্লাইট কোনো কঠিন প্রযুক্তি ছিল না। বর্তমানে চালু থাকা আন্তর্জাতিক স্পেস স্টেশনটি ১৯৯৩ সালে চালু হয়েছিল। এটি ১৬টি দেশ দ্বারা তৈরি হয়েছিল, তবে তখন চীন অন্তর্ভুক্ত ছিল না। ফলে ধীরে ধীরে তাদের লক্ষ্য অর্জনের জন্য প্রথম থেকেই শুরু করতে হয় ইয়াং হং ও তার দলকে। চীনকে অনেক আন্তর্জাতিক মনুষ্যবাহী স্পেস ফ্লাইট কর্মসূচি থেকে বাদ দেওয়া হয়েছিল। সুতরাং আমাদের একমাত্র বিকল্প হলো নিজের উপর নির্ভর করা, নিজেদেরকে উদ্ভাবন করতে হবে। সেনজো 5 মনুষ্যবাহী মহাকাশযান সফলভাবে চালু করা হয়েছে। স্পেস স্টেশন প্রোগ্রাম চালু হওয়া থেকে শুরু করে চীনের প্রথম নভোচারী ইয়াং লিওয়েইকে মহাকাশে পাঠানোর ১১ বছর অতিবাহিত হয়েছে। এরপরে তাদের গতি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছিল। ২০০৮ সালে মহাকাশচারী ঝাই ঝিগাং প্রথম চীনা নাগরিক হিসেবে মহাকাশে পা রাখেন। ২০১৭ সালে চীনের প্রথম কার্গো মহাকাশযান তিয়ানঝু-১ উদ্বোধন করা হয়। ইতোমধ্যে চীন তার মনুষ্যবাহী মহাকাশ প্রকল্পে বেশ কয়েকটি মূল প্রযুক্তিতে সাফল্য অর্জন করার পাশাপাশি একটি স্পেস স্টেশন নির্মাণের জন্য প্রস্তুত ছিল। সেনঝু মহাকাশযানটি খুব ছোট ছিল। যদি তিয়ানগং স্পেস ল্যাবটি ১ বেডরুমের অ্যাপার্টমেন্ট হিসেবে বিবেচিত হয়, তবে স্পেস স্টেশনটি ৩ বা এমনকি ৫ বেডরুমের অ্যাপার্টমেন্ট হতে পারে। এটি অনেক বেশি প্রশস্ত। চীনের স্পেস স্টেশনে একটি মূল মডিউল এবং ২টি ল্যাব মডিউল থাকবে। এই মডিউলগুলি মহাকাশে একক ইউনিটে সংযুক্ত করতে হবে। এটি ওজনহীনতা, বিকিরণ এবং অন্যান্য অপ্রত্যাশিত চ্যালেঞ্জের মুখোমুখি হবে। এমনকি সাধারণ সূর্যের আলো সমস্যার কারণ হয়ে উঠতে পারে। লু চুনকিংয়ের দল শক্তিশালী আলোর হস্তক্ষেপের বিরুদ্ধে পরীক্ষা করছে। মহাকাশে সূর্যের আলোর তীব্রতা পৃথিবীর চেয়ে ৫ থেকে ১০ গুণ বেশি এবং স্পেস স্টেশন মডিউলটি সংযুক্ত করার সময় শক্তিশালী আলোর হস্তক্ষেপ একটি অনিবার্য সমস্যা। মহাকাশে সূর্য সমস্ত দিক থেকে মডিউলগুলিকে সরাসরি আলোকিত করতে পারে। এই পরীক্ষার উদ্দেশ্য হল ডকিংয়ের উপর সরাসরি সূর্যের আলোর প্রভাব বিশ্লেষণ করা। পরীক্ষার স্থানে প্রযুক্তিবিদরা প্রতিদিন সূর্যোদয় এবং সূর্যাস্ত পর্যবেক্ষণ করেন। সৌরের উচ্চতা ৫০ ডিগ্রি
মহাকাশে মুখোমুখি হতে পারে এমন বিভিন্ন আলোর অবস্থার অনুকরণ করতে তারা সূর্যের উচ্চতা অনুযায়ী কোণটিতে ক্রমাগত সামঞ্জস্যতা আনে। ঘূর্ণায়মান টেবিলটি একটু সঠিক দিকে ঘুরিয়ে নিন। ঠিক আছে। লু চুনকিংয়ের দল পরীক্ষা চালিয়ে যাচ্ছে। যেহেতু তারা প্রথম থেকে শুরু করছে, তাই চীনা মহাকাশ গবেষকদের ক্ষুদ্রতম অর্জনটি করতেও কঠোর পরিশ্রম করতে হবে। 2 দিনের মধ্যে স্পেস স্টেশনের মূল মডিউল একটি সংযুক্তি বা ডকিং সম্পন্ন করবে। যে কোনো পরিস্থিতিতে মহাকাশ স্টেশনটি মেরামত করা যায় কিনা তা নিশ্চিত করতে ঝাং ওয়েই বেশ কয়েকটি পরীক্ষা চালাবেন। কক্ষপথে থাকাকালীন সময়ের সাথে সাথে মহাকাশযানটির বয়স বাড়বে। আন্তর্জাতিক স্পেস স্টেশনটি বহুবার ভেঙে পড়েছে এবং অনেকবার মেরামত করা হয়েছে। মহাকাশযানটি রক্ষণাবেক্ষণের জন্য নভোচারীকে মডিউলের বাইরে যেতে হবে। শুধুমাত্র একটি উপযুক্ত নকশা নিশ্চিত করবে যে নভোচারী সীমিত সময়ের মধ্যে কাজটি সম্পন্ন করতে পারবেন। আজ আমরা একটি পণ্যের পরীক্ষা করতে যাচ্ছি। এর জন্য নভোচারীকে মডিউল থেকে বেরিয়ে যেতে হবে। বহির্মুখী স্পেস স্যুটটি জটিল ও সীমাবদ্ধ। স্ফীত হওয়ার পরে এটির নমনীয়তা আরও হ্রাস পায়। মহাকাশে একজন নভোচারীর কাজের পরিস্থিতি অনুকরণ করার জন্য কর্মীরা পরীক্ষার জন্য স্পেস স্যুট গ্লাভস পরেছিলেন। হ্যান্ডেলটি বেশ কাছাকাছি। আমি মনে করি গ্লাভসটি খুলে যাওয়ার পরে এটি ফিট হবে না। নিচের 6টি খিল ভেঙে ফেলা যায় কিনা তা পরীক্ষা করে দেখুন। এটি একটি বিমান উড়ানোর সময় মেরামত করার মতো। যদি স্পেস স্টেশনটি কাজ করা বন্ধ করে দেয়, তবে এর অভ্যন্তরের সমস্ত ধরনের লাইফ সাপোর্ট সিস্টেমের সমস্যা হবে এবং মাটির সাথে যোগাযোগও বিচ্ছিন্ন হয়ে যাবে। নকশাটা আমাদের এমনভাবে তৈরি করতে হবে যাতে এই যন্ত্রটা খুব সহজেই মেরামত করা যায়। ন্যূনতম খরচে সর্বোত্তম সমাধান পাওয়ার জন্য নকশার প্রতিটি বিবরণ বারবার পরীক্ষা করা হয়। স্পেস স্টেশনের মূল মডিউলের ডকিং বা সংযুক্তি শুরু হয়েছে। তারা এখন স্পেস স্টেশনটি সম্পূর্ণ করার এক ধাপ কাছাকাছি রয়েছেন। আপনি কি নমুনা রডটি আটকিয়েছেন? আমাদের একের পর এক মূল প্রযুক্তিতে অগ্রগতি অর্জন করতে হবে। এটি এমন একটি বিষয় যা আমরা অন্যের উপর নির্ভর করতে পারি না, আর তাছাড়া আত্মনির্ভরশীলতা উদ্ভাবনকে বাড়িয়ে তোলে। বর্তমানে চালু থাকা আন্তর্জাতিক মহাকাশ স্টেশনটি 2024 সালে অবসর গ্রহণ করবে বলে আশা করা হচ্ছে। ততদিনে চীন হবে একমাত্র দেশ যেখানে স্পেস স্টেশন থাকবে। তবে এখানেই স্বপ্নের শেষ নয়। মহাকাশে একটি ঘাঁটি স্থাপনের পরিকল্পনা চলছে, সম্ভবত মঙ্গলের অভিবাসনের জন্য। এই সিমুলেটেড মার্স বেস মহাকাশে একটি কৃত্রিম বাড়ি তৈরির ভিত্তি স্থাপন করে। এটি তৈরি করছে দক্ষিণ চীনের শেনঝেনের স্পেস ইনস্টিটিউট। ভবিষ্যতে যাতে দীর্ঘ সময়ের জন্য মহাকাশে বসবাসকালীন সময় মানুষের সুরক্ষা নিশ্চিত করতে পারে, এমন কৌশলগুলো অন্বেষণ করার জন্যই আমরা এই পরীক্ষাগুলো করি। এটি একটি জাদুকরী প্রক্রিয়া। উদ্ভিদের প্রয়োজন অনুযায়ী কেবিনে বিভিন্ন আলোর প্রভাব তৈরি করা হয়। উদ্ভিদগুলি আলোক সংশ্লেষণের মধ্য দিয়ে যায়, কার্বন ডাই অক্সাইড শোষণ করে, অক্সিজেন ছেড়ে দেয় এবং জল প্রবাহিত করে। এটি পৃথিবীর জীবমণ্ডলের একটি ক্ষুদ্র সংস্করণ। আমরা যদি এই অবস্থাকে বাস্তবে পরিণত করতে পারি, তাহলে মানুষ বাইরের মহাকাশে স্বাবলম্বী হতে পারবে। এর পরিবেশটি মূলত আমাদের অস্তিত্বের জন্য প্রতিকূল। 2016 সালের জুনে স্বেচ্ছাসেবীরা একটি সিল করা স্পেস ক্যাপসুলে 180 দিনের পরীক্ষা শুরু করেছিলেন। তারা বাইরের বিশ্ব থেকে পৃথক ছিল এবং কেবল ক্যাপসুলের অভ্যন্তরে সঞ্চালন সিস্টেমে বেঁচে ছিল। ক্যাপসুলের বায়ু স্বসঞ্চালনের মাধ্যমে উৎপাদিত হয়। ক্যাপসুলে তাজা শাকসবজি এবং ফল রোপণ করা হয়। ক্যাপসুলের ভেতরে জল সঞ্চারিত হয়। ক্যাপসুলে আমি একমাত্র নারী স্বেচ্ছাসেবক। এগুলো হলো নুডলস যা আমরা লাঞ্চের জন্য তৈরি করেছি। আমি ক্যাপসুলের কৃষক। আপনি এখন ক্যাপসুলে আলো দেখতে পাচ্ছেন, যা উদ্ভিদের বৃদ্ধিতে সহায়তা করে।
একই সঙ্গে মাটি থেকে প্রায় 400 কিলোমিটার দূরে তিয়ানগং 2 স্পেস ল্যাবে নভোচারী জিং হাইপেং ও চেন ডং তাদের নিজস্ব পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছেন। 24শে অক্টোবর জিং হাইপেং তার 50তম জন্মদিন উদযাপন করবেন। নিচে থাকা স্বেচ্ছাসেবীরা ভিডিওর মাধ্যমে তাদের শুভেচ্ছা পাঠান। মিস্টার জিং, 50তম জন্মদিনের শুভেচ্ছা। আপনাকে জন্মদিনের শুভেচ্ছা। ধন্যবাদ। চেংডং আর আমি আপনাদের ভালো অবস্থায় দেখে খুব খুশি হয়েছি। আমি আপনাকে একটা আমাদের সাফল্যের ব্যাপারে গোপন কথা বলতে চাচ্ছিলাম। আমরা মহাকাশেও উদ্ভিদ উৎপাদন করছি। যদিও এগুলো কচি পাতা, তবে এটা চীনা জনগণের বড় অগ্রগতির প্রতীক। আমরাই মহাকাশে প্রথম সবজি রোপণ করলাম। 180 দিনের পরীক্ষার পরে 4 জন স্বেচ্ছাসেবক ক্যাপসুলটি থেকে সফলভাবে বেরিয়ে এসেছিলেন মহাকাশ অনুসন্ধানের জন্য মূল্যবান অভিজ্ঞতা সংগ্রহ করে। দক্ষিণ চীন সাগরে চলছে নতুন অভিযান। 49497 এটি সঠিকভাবে বন্ধ হয়েছে। ন্যাশনাল মেরিন ল্যাবরেটরিতে বিজ্ঞানীরা একটি বৃহৎ বৈজ্ঞানিক গবেষণা দল গঠন করেছেন, যা একটি বড় আকারের সমুদ্র পর্যবেক্ষণ করতে চলেছে। চীন কর্তৃক স্বাধীনভাবে উদ্ভাবিত 30টিরও বেশি মেরিন সেন্সর সরঞ্জাম সমুদ্রের উপরের অংশের বায়ুমণ্ডলে এবং 4200 মিটার সমুদ্রের গভীরতার বায়ুমণ্ডলে স্থাপন করা হয়েছে, যা একটি বহুমাত্রিক পর্যবেক্ষণ নেটওয়ার্ক গঠন করে। হাইয়ান আন্ডারওয়াটার গ্লাইডার পর্যবেক্ষণ প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ অংশ। এটি যে তথ্য সংগ্রহ করে তা ওয়্যারলেস সিগন্যাল ট্রান্সমিটিং ডিভাইসের মাধ্যমে 2000 কিলোমিটার দূরে কিংডাওতে প্রেরণ করা হয়। আমাদের এর মনোভাবের সমন্বয় রুডারের দোলন এবং এর গ্লাইডিংয়ের ভঙ্গির মধ্যে আত্মসম্পর্কটা জানা উচিত। তিয়ানজিন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ওয়াং ইয়ানহুই এবং তার দল হাইয়ানের ডেভেলপার। হাইয়ান গ্লাইডার উঠে ডুব দিতে পারে। এটি তার স্থির আনুভূমিক ডানা থেকে হাইড্রোডাইনামিক শক্তি ব্যবহার করে পানির নিচে চলাচল করতে পারে। হাইয়ান 1500 মিটার পানির নিচে চলাচল করতে পারে আকারে ছোট এবং প্রায় 1000 কিলোমিটার চলতে পারার ক্ষমতার কারণে। গ্লাইডারটি দীর্ঘ সময়ের জন্য ভ্রমণ করতে পারে। একই সময়ে এটি বিভিন্ন অ্যাকোস্টিক এবং অপটিক্যাল যন্ত্রের সাথে সজ্জিত, যা সমুদ্র অন্বেষণের বৃহৎ স্কেলের একটি শক্তিশালী সরঞ্জাম। সারা বিশ্ব জুড়েই সর্বদা প্রযুক্তিগত নিষেধাজ্ঞা রয়েছে এবং এটা আমাদেরকে মেনে চলতে হয়। এজন্য গভীর মনোনিবেশ দরকার হয়। আমরা যদি কেবল অনুকরণে খুশি হতাম, তবে আমরা কখনোই শ্রেষ্ঠত্ব অর্জন করতে পারতাম না। সুতরাং উদ্ভাবনী প্রতিযোগিতার একমাত্র উপায়। 10 বছরের গবেষণার পর ওয়াং ইয়ানহুয়ের দল হাইয়ান প্রকল্পটি চীনের সর্বোচ্চ সামুদ্রিক বিজ্ঞান গবেষণা প্রতিষ্ঠান ন্যাশনাল ল্যাবরেটরি ফর মেরিন সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে স্থানান্তরিত করে। 2000-এরও বেশি দেশি বিদেশি সমুদ্র বিজ্ঞানী এবং 10টিরও বেশি গবেষণা জাহাজ এখানে সবচেয়ে অত্যাধুনিক বৈজ্ঞানিক গবেষণায় নিয়োজিত রয়েছে। মহাসাগরের রহস্য উন্মোচনের জন্য বিজ্ঞানীরা একটি ত্রিমাত্রিক নেটওয়ার্ক পর্যবেক্ষণ প্রকল্পের কাজ করেন, যা সমুদ্র অঞ্চলের পরিধি, সময়কাল এবং ব্যবহৃত সরঞ্জাম পরিমাণের ক্ষেত্রে নজিরবিহীন। 2017 সালের 20 আগস্ট দক্ষিণ চীন সাগরে বৈজ্ঞানিক গবেষণা শেষ করার পরে হাইয়ান ফিরে আসে। দক্ষিণ পূর্ব মহাসাগরে সৃষ্ট গ্রীষ্মমণ্ডলীয় নিম্নচাপটি টাইফুন হাতকে পরিণত হয়েছে। বর্তমানে টাইফুন কেন্দ্র থেকে 50 নটিক্যাল মাইল উত্তরে 5টি হাইয়ান গ্লাইডার বৈজ্ঞানিক গবেষণার কাজ করছে। টাইফুন আসার আগে তাদের চলে যাওয়া উচিত, নাকি আরও সঠিক তথ্য পেতে টাইফুন বা ঝড় এলাকায় প্রবেশ করা উচিত? এই নিয়ে ওয়াং ইয়ানহুই দ্বিধায় রয়েছেন। পর্যবেক্ষণ তথ্যের অভাবের কারণে টাইফুনের সঠিক পূর্বাভাস পাওয়া বিশ্বব্যাপী একটি সমস্যার বিষয়। হাইয়ান গ্লাইডারগুলি যদি তথ্য পেতে টাইফুন কেন্দ্রে প্রবেশ করে, তবে তারা ক্ষতিগ্রস্ত হতে পারে বা হারিয়েও যেতে পারে। পানির নিচের গ্লাইডার ব্যবহার করে টাইফুন এলাকা পর্যবেক্ষণ এর আগে কখনো হয়নি। সামুদ্রিক বিজ্ঞানীদের ফিল্ড ডেটা অত্যন্ত প্রয়োজন।
তারা আমাকে মাঠ পর্যবেক্ষণ করার জন্য অনুরোধ করে। আসলে আমরা এটা যদি না করতাম তাহলে আমরা কখনোই জানতাম না যে এটা কাজ করে কিনা। বিকেল 5টায় হাইয়ান 1 নির্ধারিত এলাকায় এসে অপেক্ষা করে। বাকি 4টি হাইয়ান গ্লাইডার টাইফুন কেন্দ্রের দিকে রওনা হয়েছে। টাইফুন হাতর তথ্য সংগ্রহের জন্য একটি নেটওয়ার্ক তৈরি করা হয়েছে। এদিকে টাইফুনটি ঘন্টায় 25 কিলোমিটার বেগে ধেয়ে আসছে। আমরা 50 থেকে 100 কিলোমিটার ব্যবধানে সর্বমোট 5টি গ্লাইডার সাজিয়েছি। টাইফুনটি রাত 8টায় প্রথম গ্লাইডার অতিক্রম করে। তবে দ্বিতীয় গ্লাইডারটি 50 কিলোমিটার দূরে তার আগমনের জন্য অপেক্ষায় থাকবে। তারপরে দ্বিতীয় গ্লাইডারটি পার করার পরে তৃতীয় গ্লাইডারটি তার অবস্থানে টাইফুন তাকে অতিক্রম করার অপেক্ষা আবহাওয়া করছিল। অধিদপ্তর কেন্দ্র টাইফুনের সতর্কতা নীল থেকে হলুদে উন্নীত করেছে। এত শক্তিশালী টাইফুনে পরিণত হয়েছে। এটি একটি যন্ত্রণার রাত। হায়ানের কাছ থেকে একবার তথ্য আসে, আবার থেমে যায়। 2টি গ্লাইডারের 3 ঘন্টা পর পর আমাদের সাথে যোগাযোগ করার কথা ছিল, কিন্তু তাদের কাছ থেকে কোনো বার্তা আসেনি। রাত 1টায় আমাদের প্রথম তথ্য পাঠানোর কথা ছিল, কিন্তু তখনও কিছুই দেখা গেল না। সেই সময় আসলে আমার অনুভূতি কেমন হয়েছিল যেন আমি আমার নিজের সন্তানকে হারিয়েছি। আমার অনুভূতি কেমন ছিল আমি সেটা সত্যি ভাষায় প্রকাশ করতে পারবো না। হাতো এখন উত্তর পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। উপকূলীয় অঞ্চলে এটি আরো তীব্র হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। অবশেষে টাইফুনটি দক্ষিণ চীন সাগর ছেড়ে চলে যায় এবং ওয়াং ইয়ানহুই কিছু সুসংবাদ পান। হাইয়ান গ্লাইডারগুলি 20 ঘন্টারও বেশি সময় ধরে টাইফুনের সাথে লড়াই করার পরে উপাত্ত নিয়ে ঘাঁটিতে ফিরে এসেছে। সত্যি আমি স্বস্তি পেলাম। আমি জানতাম যে এই হাইয়ান গ্লাইডারগুলো একটা সত্যিকারের পরীক্ষার মধ্যে দিয়ে গেছে। তারা সমুদ্রের টাইফুন থেকে বেঁচেছিল, সুরক্ষিত ছিল, আর এটি ছিল চীনের এ ধরনের প্রথম প্রচেষ্টা, সফল প্রচেষ্টা। জাতীয় গবেষণাগারে যত বেশি তথ্য উপাত্ত সংগ্রহ করা হবে, ভবিষ্যতের গবেষকদের জন্য সমুদ্র তত কম রহস্যময় হবে। হাইয়ান গ্লাইডারগুলি আবার যাত্রা শুরু করার জন্য প্রস্তুত হয় আর আগের চেয়েও আরও গভীরে এবং আরও দূরে যাওয়ার চেষ্টা করে। জাতীয় গবেষণাগারের অন্যান্য বৈজ্ঞানিক গবেষণা দলগুলির সাথে মহাসাগরের ধাঁধাগুলির সমাধান করতে থাকে। বিভিন্ন আকৃতি এবং আয়তনের হাজার হাজার উপগ্রহ আমাদের গ্রহকে প্রদক্ষিণ করে। তাদের বেশিরভাগই খুব বড় এবং হাজার হাজার কিলোগ্রাম ওজনের। তবে এই পরিবারে কিছু ছোট নতুন সদস্যও রয়েছে। এগুলিকে মাইক্রোস্যাটেলাইট বা ক্ষুদ্র উপগ্রহ বলা হয়। এই সংস্থাটি মাইক্রোস্যাটেলাইট ডিজাইন এবং তৈরিতে বিশেষজ্ঞ। এর প্রধান বিজ্ঞানী ওয়াং ইয়াং। মাত্র 100 কেজি ওজনের একটি স্যাটেলাইট তৈরি করেছে তার দল। তাদের উদ্দেশ্য হল বেশ কয়েকটি মাইক্রোস্যাটেলাইটের সমন্বয়ে জিয়াং ইউন নামে একটি নক্ষত্রমণ্ডল স্থাপন করা। মহাকাশে পর্যাপ্ত স্যাটেলাইট তৈরির পর তারা বিশ্বব্যাপী মহাকাশ নেটওয়ার্ক গঠন করতে সক্ষম হবে। আপনি এটিকে ওয়াইফাই বা আকাশের ওয়াইফাই হিসেবেও ভাবতে পারেন। যদি এই স্যাটেলাইট নেটওয়ার্ক তৈরি হয় তাহলে এটি পৃথিবীর 99.99% স্থানে ওয়াইফাই সংকেত প্রেরণ করবে। স্বল্প উন্নয়ন ব্যয় এবং দ্রুতগতি মাইক্রোস্যাটেলাইটগুলির বাণিজ্যিক সম্ভাবনাকে উজ্জ্বল করে তুলছে। আগামী বছরের শেষ নাগাদ কক্ষপথে 9টি বাণিজ্যিক উপগ্রহ থাকবে।
ক্ষুদ্র উপগ্রহগুলির সংক্ষিপ্ত জীবনের কারণে স্বল্প সময়ের মধ্যে তাদের নিবিড়ভাবে মহাকাশে প্রবেশ করতে হবে। এই কারণে রকেটের দ্রুত স্যাটেলাইট উৎক্ষেপণের ক্ষমতা থাকতে হবে। ঝাংডি এক্সপ্রেস টেকনোলজি কর্পোরেশনের সভাপতি। এই সময়ে উহানে ইন্টারন্যাশনাল কমার্শিয়াল স্পেস সামিটে তার কোম্পানি 20টিরও বেশি দেশের বিশেষজ্ঞদের কোম্পানির নতুন ধরনের রকেট কোয়াইঝু সম্পর্কে বিস্তারিত বলবে। কোয়াইঝু 1 ক্ষুদ্র উপগ্রহগুলোকে চালু করতে এবং নক্ষত্রমণ্ডলী উপগ্রহগুলোকে পরিপূরক করার জন্য তৈরি করা হয়েছিল। 2017 সালের জানুয়ারিতে একটি একক কোয়াইঝু ক্যারিয়ার রকেট মহাকাশে 3টি স্যাটেলাইট বহন করে সংস্থাটিকে আন্তর্জাতিক বাণিজ্য মহাকাশ বাজারে প্রবেশের অনুমতি দেয়। সাম্প্রতিক বছরগুলিতে এই ক্ষেত্রে সবচেয়ে বেশি মনোযোগ আকর্ষণকারী রকেট সংস্থাটি হল মার্কিন যুক্তরাষ্ট্রের স্পেস এক্স। এর প্রতিযোগিতামূলক দাম এবং দ্রুতগতি বিশ্বব্যাপী বাজার জয় করেছে। 2017 সালের মধ্যে এটি বিশ্বের সবচেয়ে বেশি রকেট উৎক্ষেপণ করেছে। স্পেস এক্স সম্প্রতি 48 ঘন্টায় 2টি রকেট চালু করেছে। এটি প্রমাণ করে যে এটি অল্প সময়ের মধ্যে দ্রুত রকেট উৎক্ষেপণের ক্ষমতা রাখে। আমরা 7 দিনের মধ্যে 4টি রকেট চালু করার পরিকল্পনা করছি। রকেট উৎক্ষেপণের প্রস্তুতির সময়কাল কয়েক মাস থেকে কমিয়ে মাত্র কয়েকদিন করেছে প্রতিষ্ঠানটি। এই উৎক্ষেপণের খরচ এখন কেজি প্রতি $10,000 মার্কিন ডলারের মতো কম, বা বিশ্ববাজারে খুবই সুলভ। এটি কোয়াইঝু রকেটকে ওয়াং ইয়াংয়ের দলের জন্য সেরা বিকল্প করে তোলে। তারা 2018 সালের শেষের দিকে কক্ষপথে 9টি ক্ষুদ্র উপগ্রহ চালু করার জন্য একটি কোয়াইঝু রকেট ব্যবহার করার পরিকল্পনা করেছে। স্যাটেলাইটগুলি বহনকারী কোয়াইঝু রকেটটি একত্রিত করা হয়েছে এবং এখন চূড়ান্ত কার্যকরী পরীক্ষার মধ্য দিয়ে যাচ্ছে। পরীক্ষা শেষ হওয়ার পরে এটি 9টি ক্ষুদ্র উপগ্রহের আগমনের জন্য অপেক্ষা করবে। ফলাফল স্বাভাবিক। চীনের বাণিজ্যিক মহাকাশ শিল্প একটি নতুন যুগে প্রবেশ করছে। এই প্রতিযোগিতা সংস্থাগুলিকে ক্রমাগত তাদের পণ্য উদ্ভাবন এবং তাদের প্রযুক্তি উন্নত করতে চাপ দিচ্ছে। বাজারটি শক্তি এবং সৃজনশীলতার একটি নতুন তরঙ্গ উন্মোচন করছে এবং চীনকে অত্যাধুনিক ক্ষেত্রগুলিতে দ্রুত অগ্রগতি আনতে উদ্বুদ্ধ করছে। এটি বিশ্বের বৃহত্তম অফশোর ড্রিলিং প্ল্যাটফর্ম। উপরের কাঠামোটির ওজন 18,000 টনেরও বেশি। একে উত্তোলন করে নিচের কাঠামোর সাথে সংযুক্ত করা হচ্ছে। 4 নম্বর বিম তুলুন। ওকে, স্টার্ট। এটি ব্লু হোয়েল 1 ড্রিলিং প্ল্যাটফর্ম। এটি জাহাজের নিচ থেকে মাস্তুলের শীর্ষ পর্যন্ত 37 তলা উঁচু। এর ডেক একটি ফুটবল মাঠের মতো বড়। এটির সর্বাধিক খননের গভীরতা মারিয়ানা ট্রেঞ্চের চেয়ে বেশি। ব্লু হোয়েল 1-এর দেহ শক্তিশালী এবং প্রচণ্ড ঝড় তীব্র তরঙ্গ প্রতিরোধ করার জন্য যথেষ্ট মজবুত। এর অভ্যন্তরীণ উপাদানগুলি একটি ঘড়ির মতো নির্ভুলতার সাথে কাজ করে। হাজার হাজার ডিভাইস একসাথে কাজ করে। যদি পাইপলাইনগুলি একদম শেষ পর্যন্ত স্থাপন করা হয় তবে তাদের মোট দৈর্ঘ্য সাংহাই থেকে বেইজিং পর্যন্ত প্রসারিত হবে। প্রতিটি লাইন ব্লু হোয়েল 1-কে সমুদ্রের নিচে সফলভাবে কাজ করার অনুমতি দেওয়ার ক্ষেত্রে ভূমিকা পালন করে। উদ্ভাবন শুধু সংস্কারই নয়, এটি এক ধরনের কারুশিল্প। ব্লু হোয়েল 1 বিশ্বের সামুদ্রিক প্রকৌশলের সর্বোচ্চ স্তরকে প্রতিনিধিত্ব করে। এটি সমুদ্রের তলদেশে যে কোনো অঞ্চলের তেল ও গ্যাসকে কাজে লাগাতে পারে। 2017 সালের মে মাসে এটি দক্ষিণ চীন সাগরের দিকে যাত্রা করে কঠিন প্রাকৃতিক গ্যাসের পরীক্ষামূলক শোষণ কাজ শুরু করে। এলভি, এগিয়ে যাও। ব্লু হোয়েল 1 60 দিন ধরে কাজ করে যে পরিমাণ প্রাকৃতিক গ্যাস খনন করেছে তাতে এটি বিশ্ব রেকর্ড স্থাপন করেছে। পাইপ নজলের ভালভটি বন্ধ করুন। ঠিক আছে। আমরা যখন আমাদের স্বপ্নের যাত্রা শুরু করি তখন সাফল্যের মুহূর্তের জন্য অপেক্ষা করি।
কিন্তু সেই মুহূর্ত আসার আগে আমাদের অবশ্যই ব্যর্থতা এবং ঝুঁকিতে পূর্ণ একটি যাত্রা শুরু করতে হবে। দ্রুত অগ্রগতির এই যুগে চীন অভূতপূর্ব সুযোগের সূচনা করছে। চীনের লোকেরা চলার পথে ঘটতে পারে এমন অজানা চ্যালেঞ্জগুলির মুখোমুখি হতে আত্মবিশ্বাসী। ভবিষ্যৎ অগ্রগামীদের, শতাব্দীটি উদ্ভাবকদের।